ক্লাস 11-এর আজকের বিষয় অবকলন বিদ্যা বা অবকলন বা অন্তর্কলন। ইংলিশটা দেখো ডিফারেন্সিয়েশন। এটা ক্যালকুলাস অর্থাৎ কলন বিদ্যায়ের একটা পার্ট। এটা একটা কলন বিদ্যায় সত্যি কথা বলতে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়। তবে এটা শিখতে গেলে তোমাকে প্রথম লিমিট শিখতে হবে। আমরা লিমিট অলরেডি শিখে ফেলেছি আশা করি। তো লিমিট জানলে মোটামুটি এর কিছুটা হলেও কিনারা করা যেতে পারে। তবে জিনিসটা কি সেইটা আমাকে প্রথম আমাদের সবাইকে জানতে হবে, তারপরে এর অঙ্ক করাটা অনেকটা সহজ হয়, কিন্তু বোঝাটা একটু কঠিন হয়ে যায়। তো প্রথমে আমরা বুঝবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। প্রথমে তোমাকে একটা কথা আমি বলতে পারি, এই যে অবকলন বা অন্তর্কলন, যাকে ইংলিশে ডিফারেন্সিয়েশন আমি লিখেছি, এটা একটা প্রক্রিয়ার নাম। তাহলে প্রথম সেটাই লিখে দিই যে ডিফারেন্সিয়েশন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে তোমরা অবশ্যই লিখে নাও, একটি স্বাধীন চলের স্বল্প যার সাহায্যে একটি স্বাধীন চলে স্বল্প পরিবর্তনে অধীন চলের স্বল্প পরিবর্তন, অবশ্যই তোমরা লিখে নাও, পরিবর্তন হলে অধীন ও স্বাধীন চলের পরিবর্তনের অনুপাতের সীমাস্থ মান, যাকে ইংলিশে বলা হয় লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু নির্ণয় করা হয়। তাহলে একটু ব্যাপারটা বুঝে নিই যে আমি কী লিখলাম। তাহলে কি বললাম তোমাকে প্রথমে, তোমাদেরকে যে অবকলন বা অন্তর্কলন জিনিসটা কি আজকে আমরা সেটাই শিখব। দেখো প্রথমেই বলি যে ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলন বাংলায় বা ইংলিশ যা খুশি বলো না কেন, সেটা কিন্তু একটা প্রক্রিয়া যার সাহায্যে কি করা হয় না, একটি স্বাধীন চলের স্বল্প পরিবর্তনে অধীন চলের স্বল্প পরিবর্তন হলে অধীন ও স্বাধীন চলের পরিবর্তনের অনুপাতের সীমাস্থ মান নির্ণয় করা হয়। দেখো কথাটার কিছু মানে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, কিন্তু কি করা হয় সেটা আমি আগে লিখে নিলাম। এবার স্টেপ বাই স্টেপ একটা করে পয়েন্ট আমি বুঝবো এবং ফাইনাল আমি ব্যাপারটা বুঝবো। ফাইনালি কীভাবে, প্রথমে স্বাধীন চল কি আর অধীন চল কি সেটা বুঝবো। তাহলে ফার্স্ট আমরা কি বুঝবো, পয়েন্ট করে নিই। প্রথমে বুঝবো স্বাধীন ও অধীন চল, এটা কি জিনিস প্রথম বুঝবো। দ্বিতীয় বুঝবো স্বাধীন ও অধীন চলের স্বল্প পরিবর্তনটা কি, স্বল্প পরিবর্তন এটা বুঝবো, সেকেন্ড পয়েন্ট। তারপর 3 নম্বরটা বুঝবো এদের অনুপাত, সেটা বুঝবো। আর 4 নম্বর যেটা বুঝবো সেটা হলো এই অনুপাতটির, যে অনুপাতটা তোমার বেরোবে, এই অনুপাতটির সীমাস্থ
মান, মানে লিমিটিং ভ্যালু, এইটা বুঝবো। তবে এই 4টে স্টেপ যদি তুমি ভালো করে বুঝতে পারো তবেই তুমি প্রক্রিয়াটা কমপ্লিট করবে এবং ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন কি জিনিসটা তুমি ধরতে পারবে। তাহলে এবার চলো আমরা 4টে পয়েন্ট বোঝার চেষ্টা করি। আমরা আলোচনা করব স্বাধীন ও অধীন চল। দেখো একটা উদাহরণ নিয়ে নিই। ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা অপেক্ষক এবং অপেক্ষকটার নাম দিয়েছি y। অনেকে এটাকে fx এইভাবেও লেখে, তোমরাও লেখো নিশ্চয়ই। দেখো এখানে এখানে দুটি চল আছে, এখানে দুটি চল, একটা এক্স একটা ওয়াই, দুটো চল। দেখো এক্সের মান তুমি যদি পরিবর্তন করো তার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মান পরিবর্তন হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরি এক্স ইকাল 1, তখন ওয়াই কত পাচ্ছ? 1, এখানে 1, এটা 1 1 যোগ করলে 3, তাহলে ওয়াই 3 পাচ্ছ। ধরো এক্স ইকাল টু 2, তখন তুমি ওয়াই কত পাচ্ছ? দেখো 2 স্কোয়ার 4, 4 2 6 কে 7 পাচ্ছ। তার মানে এক্সের মান তুমি নিলে তবে তুমি ওয়াইয়ের মান পাচ্ছ। তাই এক্স স্বাধীন চল, ওয়াই অধীন চল। স্বাধীন চলে ইংলিশটা লিখে দেই, নিশ্চয়ই তোমরা জানো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে স্বাধীন চল আর অধীন চল কী জিনিস সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি সেকেন্ড যে পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট দেখো, স্বাধীন চলের স্বল্প পরিবর্তনের ব্যাপারে। স্বাধীন চলের স্বল্প পরিবর্তনটা এবার একটা আলোচ্য বিষয়। আমরা লিখে রেখেছিলাম 4টে পয়েন্ট বুঝবো। তাহলে আমরা সেকেন্ড চলে এলাম স্বাধীন চলের স্বল্প পরিবর্তন। কীভাবে ব্যাপারটা বোঝানো হচ্ছে যে আমি লিখে নিয়েছি, তোমরা খাতায় অবশ্যই টুকে নেবে, অবশ্যই বুঝে নাও তারপর টুকবে। ধরি কোনো স্বাধীন চল এক্স, আমরা জানি স্বাধীন চলকে এক্স ধরা হয় আর অধীন চলকে ওয়াই ধরা হয়। ধরি কোনো স্বাধীন চল এক্সের মান পরিবর্তন হবে কোত্থেকে না, আগে ছিল x0, পরে পরিবর্তন হয়েছে দিয়ে x1 হয়েছে। তাহলে স্বাধীন চলের মান x0 থেকে পরিবর্তন হয়ে x1 হলো, ঠিক আছে? তাহলে বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল না x1 থেকে x0 বিয়োগ করে দেবো। তাহলে x1 মাইনাস x0কে x ইকাল 0, যেহেতু 0 থেকে চেঞ্জ হয়ে x1 হয়েছে, তাহলে 0 বিন্দুতে x চলের বৃদ্ধি বা পরিবর্তন বলে। এবার এই যে বৃদ্ধি বা পরিবর্তন যেটা পেলাম কোনটা না x1 মাইনাস x0, তাকে ডেল এক্স, দেখো পাশে লিখেছি ডেল এক্স, মানে এটা এভাবে পড়তে হয় ডেল এক্স, সেটা কীভাবে পড়তে হবে সেটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, ডেল্টা এক্স বা এইচ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কি পেলাম না ফাইনালি পেলাম যে ডেল এক্স বা এইচ বা ডেল্টা এক্স সমান x1 মাইনাস x0। এই x0কে বলা হয় এক্সের ইনিশিয়াল ভ্যালু আর x1কে বলা হয় এক্সের অন্তিম ভ্যালু। তাহলে x0টা হলো ইনিশিয়াল ভ্যালু, x1টা হলো ফাইনাল ভ্যালু বা অন্তিম ভ্যালু। তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও আরেকবার। তাহলে স্বাধীন চলের যে স্বল্প পরিবর্তন হবে সেই স্বল্প পরিবর্তনটা কি সেইটা একটু আমরা বুঝে নিচ্ছি। স্বাধীন চল x ধরেছ, তাহলে তার পরিবর্তন মানে কি, তার মান আমি ধরো x0 থেকে পরিবর্তন করে x1 করলাম, তাহলে মানটা বাড়ালাম বা কমালাম, সে যাই হোক পরিবর্তন করলাম। বিয়োগ করতে হবে, তাহলে x1 থেকে x0 বিয়োগ করলে সেটাকে ডেল এক্স বা ডেল্টা এক্স বা এইচ দ্বারা
চিহ্নিত করা হয়। সোজা কথা, স্বল্প পরিবর্তনটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? ডেল এক্স বা ডেল্টা এক্স বা এইচ দ্বারা, যেখানে এক্স জিরোটা হলো ইনিশিয়াল ভ্যালু আর এক্স ওয়ানটা হলো ফাইনাল ভ্যালু। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার এই 2 নম্বর পয়েন্টের সেকেন্ড যে পার্টটা, সেটা যাওয়ার আগে এই জিনিসটা একটু উদাহরণ দিয়ে বুঝে নিই। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বুঝে নিই। তাহলে এখন একটু এই যে ব্যাপারটা আমি লিখলাম বোর্ডে, তার একটা উদাহরণ নিই। তোমরা উদাহরণ লেখো। এক্স এর মান 2 থেকে পরিবর্তন হয়ে 2.01 হয়েছে। দেখো, এক্স এর মান 2 থেকে পরিবর্তন হয়ে 2.01 হয়েছে। তাহলে এখানে অতএব এক্স জিরো মানে ইনিশিয়াল, এক্সের ইনিশিয়াল ভ্যালু কত? 2। আবার এই এক্সের ফাইনাল ভ্যালু এক্স ওয়ান কত? 2.01। এবার অতএব তোমার কি বৃদ্ধি চাই বা পরিবর্তন চাই? স্বল্প পরিবর্তন, ডেল এক্স চাই। তাহলে ডেল এক্স কী ফর্মুলা? এক্স ওয়ান থেকে এক্স জিরো বিয়োগ করতে হয়। তাহলে 2.01 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 0.01। এটা হলো তোমার স্বল্প পরিবর্তন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এক্স একটা চল, তার মান 2 থেকে পরিবর্তন হয়ে ধরো 2.01 হয়েছে। তাহলে 2টাকে বলা হয় তার ইনিশিয়াল ভ্যালু, যেটা এক্স জিরো দ্বারা চিহ্নিত করা হয়। 2.01কে বলা হয় ফাইনাল ভ্যালু, যেটা এক্স ওয়ান দ্বারা চিহ্নিত করা হয়। এবং তাদের বিয়োগফল মানে ডেল এক্সকে বলা হয় স্বল্প পরিবর্তন, এবং তার মান এখানে বেরোলো 0.01। এবার আমরা চলে যাব অধীন চলের স্বল্প পরিবর্তন। অধীন চলের স্বল্প পরিবর্তন। আমরা চলে এলাম অধীন চলের স্বল্প পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখন আমরা আলোচনা করব অধীন চলের স্বল্প পরিবর্তন। দেখো, অধীন চল স্বল্প পরিবর্তন আলোচনা করার আগে ব্যাপারটা একটু লিখে নিই, তারপরে আমরা সেটাকে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, আগে আমি লিখে নিয়েছি, তাহলে লেখাটা পারফেক্ট হয়, না হলে কথা বলতে বলতে লিখলে সেটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তো ধরি ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা এক্স এর এক মান বিশিষ্ট অপেক্ষক। দেখো, এফ এক্স একটা অপেক্ষক, এটা তোমরা নিশ্চয়ই বোঝো। তাহলে এখানে দুটো চল আছে, একটা এক্স একটা ওয়াই। দেখো, এক্স চলটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা আগেই আমি আলোচনা করেছি, আরেকবার এখানে লিখে দিয়েছি। এখন স্বাধীন চল এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে অধীন চল ওয়াই এর পরিবর্তন ডেল এক্স ধরা হবে। মানে যেহেতু তুমি এক্স এর পরিবর্তন ডেল এক্স ধরে নিয়েছো, তাহলে ওয়াই এর পরিবর্তনটাকে ডেল ওয়াই ধরে নেবে, এটা ডেল ওয়াই বলে। তাহলে এবার কি পেলাম সেটা একটু ব্যাখ্যা করি। দেখো, অপেক্ষকটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তুমি ওয়াই চলের পরিবর্তন করেছো কত? ডেল ওয়াই। তাহলে আগে ছিল ওয়াই, তার পরিবর্তন হয়েছে ডেল ওয়াই। তাহলে ফাইনাল ভ্যালুটা কত হবে? ধরো ওয়াই এর মান, ওয়াই তো ওয়াই ছিল, তার মান যদি ডেল ওয়াই পরিবর্তন করে থাকো, তাহলে এখন মান হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। এবং সেটা তুমি কীভাবে নির্ণয় করবে? যেহেতু আগের মান এক্স ছিল, এক্সের পরিবর্তন হয়েছে ডেল এক্স, তাই তো এক্সের পরিবর্তন হয়েছে ডেল এক্স। তাহলে ফাইনাল এখন এক্সের মান এক্স প্লাস ডেল এক্স। এবং যেহেতু এটা ওয়াই প্লাস ডেল ওয়াই উপরে ফাংশান থেকে বোঝাই যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স হবে। তো আমি সেটা লিখে দিয়েছি। ঠিক আছে, যেহেতু ওয়াই এর পরিবর্তন ডেল এক্স, তাহলে এক্সের পরিবর্তন ডেল এক্স, তাহলে এক্সের ফাইনাল ভ্যালু হলো এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই এর ফাইনাল ভ্যালু হলো ওয়াই প্লাস ডেল ওয়াই। এবং যেহেতু ওয়াইয়ের সঙ্গে এফ অফ এক্সের সঙ্গে একটা সম্পর্ক, তাহলে এখানে ওই এফ বসে যাবে, ফাইনাল ভ্যালুর মধ্যে ওই এফ বসে যাবে। এবার এই ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ করে দাও। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াইটা হলো ওয়াইয়ের ফাইনাল ভ্যালু, আর ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালুটাকে তুমি ওয়াই ভাবো। তাহলে ফাইনাল ভ্যালু থেকে ওয়াই আগের ভ্যালু বিয়োগ করলে কি পাবে? ডেল ওয়াই পাচ্ছ। দেখো, ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে আমি পাচ্ছি ডেল ওয়াই। তাহলে এবারেও তেমনি এফ অফ এক্স প্লাস ডেল এক্স থেকে আগের এফ এক্সটা বিয়োগ করলাম। দেখো, ফাইনালি পেলাম ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, তাই তো? এবার এই
যেমন তুমি ডেল এক্সকে সংক্ষেপে এইচ ধরে নিয়েছো, তেমনি ডেল ওয়াইকে সংক্ষেপে কে ধরে নেওয়া হয়। তাহলে ফাইনালি আমি পাচ্ছি কে সমান এফ অফ এক্স প্লাস এইচ, ডেল এক্সের জায়গায় এইচ লিখে দিয়েছি, মাইনাস এফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ এক্স বিয়োগ করলে কে পাওয়া যাচ্ছে। তাহলে কেটা কি ডেল ওয়াই আর এইচটা কি ডেল এক্স। তাহলে আমি এখন কি পেলাম না, অধীন চল যেটা আছে ওয়াইয়ের তার স্বল্প পরিবর্তনের মান যেটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, সেটা আমরা বের করে নিলাম। তাহলে স্বাধীন চলের পরিবর্তন আমি আগেই শিখেছিলাম, আর অধীন চলের পরিবর্তনটা কী জিনিস সেটা এখন আমরা কিছুটা হলেও বুঝে নিলাম। এবার একটা উদাহরণ দিয়ে আর ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি, যে একটা উদাহরণ দিয়ে এই অধীন চলের পরিবর্তনটা মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনটা কি সেটা একটু আলোচনা করি। একটা উদাহরণ নেই, আমি উদাহরণ লিখলাম, উদাহরণ নেই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওয়াই ইকাল টু এফ এক্স একটা অপেক্ষক। এবার এফ এক্স অপেক্ষকটা আমি যেহেতু উদাহরণ দিচ্ছি, তাহলে একটা উদাহরণ আমি ধরে নিচ্ছি 3x প্লাস 3, ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি y সমান 3x প্লাস 3, এবং এখানে স্বাধীন চল x এর প্রারম্ভিক মান বা ইনিশিয়াল ভ্যালু কিছু একটা ধরে নাও, 5 ধরে নাও, এবং x এর স্বল্প পরিবর্তন ডেল এক্সটাকে তুমি ধরে নাও 0.02 হলে ডেল ওয়াই কত সেটা বের করো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে ওয়াই একটা অপেক্ষকটা অবশ্যই ব্যাখ্যা মানে দিয়ে দিতে হবে, না হলে তুমি তো মান পাবে না। অপেক্ষকটা দিয়েছি তোমার 3x প্লাস 3, এক্স একটা ইনিশিয়াল ভ্যালু 5 দিয়েছে, আর এক্সের পরিবর্তনটা দিয়ে দিয়েছে 0.02। তাহলে ওয়াইয়ের পরিবর্তন কত হবে? দেখো এখানে অ্যান্সারটা তুমি এভাবে শুরু করো, এখানে x0টা কিন্তু 5, আর x1 যেটা অন্তিম ভ্যালু সেটা এখানে দেয়নি, কিন্তু তুমি জানো যে ইনিশিয়াল ভ্যালুর সঙ্গে পরিবর্তনটা যোগ করে দিলে অন্তিম ভ্যালু পাওয়া যায়। তাহলে 5-এর সঙ্গে, তাই তো আগেবারে কি করেছিলাম, x1 থেকে x0 বিয়োগ করে ডেল এক্স পেয়েছিলাম। তো এবারে কি x1 মানে এবারে ডেল এক্স দিয়েছে, x1 চাই, তাহলে x0-এর সঙ্গে ডেল এক্স যোগ করে দিলে x1 পেয়ে যাবে, অন্তিম ভ্যালুটা পেয়ে যাবে। এবার অতএব y0 মানে এফ অফ x0, মানে এই ফাংশান থেকে এফ অফ x0, অর্থাৎ এফ অফ কী আছে, এফ এক্স কী আছে 3x প্লাস 3, তাহলে এক্সের জায়গায় x0 বসবে, মানে 5 বসবে, 5 × 3 = 15, 3 × 18। আর y1টা বের করো, তাহলে y1টা হবে এফ অফ x1, তাহলে ফাংশানটা আছে 3x, তাহলে x না লিখে তার জায়গায় x1টা বসাও, x1 কত 5.02 প্লাস 3, তাহলে 3 2 6, 5 × 3 = 15, দেখো এইটা, তাই তো আশা করি ঠিক করেছি। এবার তোমার কি চেয়েছে ওরা, ডেল ওয়াই চেয়েছে। ডেল ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, মানে y1 থেকে y0 বাদ, তাই তো, বিয়োগ করে দাও, এইটা আর এইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হলো তোমার এইটা। তাহলে ওয়াই এর পরিবর্তনটা কীভাবে নির্ণয় করতে হয় একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে একটু ব্যাখ্যা করলাম, ঠিক আছে, বোঝার জন্য। তাহলে আমরা দুটো পরিবর্তন শিখলাম, একটা স্বাধীন চল, একটা হলো অধীন চল। এবার এদের অনুপাত শিখব আর সীমাস্ত মানটা শিখব, তাই তো। আর দুটো পাদ আমাদের বাকি, একটা অনুপাত, সেটা কীভাবে নির্ণয় করে সেটা শিখব, আর অনুপাত হয়ে গেলে সীমাস্ত মানটা কীভাবে সেটা শিখব। আচ্ছা, এবার আমরা চলে যাই তার পরের পার্টে। তো পরের পার্টে আমি বলেছিলাম
যে আমরা এবার অনুপাত আর সীমাস্তমান এই দুটো নিয়ে আলোচনা করব। দেখো অনুপাত আমি আগেই লিখে রেখেছিলাম, 3 নম্বর পয়েন্ট ছিল অনুপাত আর 4 নম্বর পয়েন্ট ছিল সীমাস্তমান। এই দুটো পয়েন্টকে একসঙ্গে 3 নম্বর পয়েন্টের আন্ডারে আমি আলোচনা করব এবং একসঙ্গে আলোচনা করে যেটা ফাইনালি পাবো সেটাকে বলা হয় অবকলন গুণাঙ্ক বা অবকল সহগ বা অন্তর্কলজ। তিনটে নামই চলে, এখানে প্রচুর নাম আছে, কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা, সেই জন্য প্রত্যেকটা নামই আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম অঙ্কটা শুরু হয়েছিল কিন্তু অবকলন বা অন্তর্কলন, দেখো বোর্ডে লেখা আছে এখনও অবকলন বা অন্তর্কলন, ইংলিশটা হলো ডিফারেন্সিয়েশন। এখন কতগুলো নতুন নাম শিখবো, সেটা হলো অবকলন গুণাঙ্ক বা অবকল গুণাঙ্ক, অবকল সহগ বা অন্তর্কলজ। ইংলিশটা হবে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট বা ডেরিভেটিভ। অন্তর্কলজের ইংলিশটা হলো ডেরিভেটিভ, আর এই দুটোর ইংলিশ হলো ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট। জিনিসটা কি আমরা ব্যাখ্যা করব। অ্যাকচুয়ালি এই জিনিসটা ওই লাস্ট যে দুটো পয়েন্ট আমি প্রথমে লিখে রেখেছিলাম, 3 নম্বর হলো অনুপাত, 4 নম্বর হলো সীমাস্তমান, দুটোকে যোগ করে এইটা আমরা পাবো। তো চলো সেটা কীভাবে করব সেটা একটু আলোচনা করি। আমি লিখেছি, দেখো কিছুটা লিখেছি, সব লিখিনি। ধরি y ইকাল টু fx, এখানে x স্বাধীন চল y অধীন চল, এটা বলার কিছু নেই, তবু আমি একবার লিখে দিয়েছি। তাহলে x বিন্দুতে y ও x এর স্বল্প পরিবর্তনের অনুপাত হবে উপরে ডেল ওয়াই নিচে ডেল এক্স। দেখো ওয়াই এর পরিবর্তন ডেল ওয়াই, সেটা উপরে থাকবে, ওই জন্য আগে ওয়াই লিখেছি, আর এক্সের পরিবর্তন সেটা হলো ডেল এক্স। আচ্ছা ডেল ওয়াই সমান এইটা আমরা আগেই শিখে নিয়েছি, ডেল ওয়াই জায়গায় আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, আর ডেল এক্স। এবার আমি কি করব, তাহলে আমি অনুপাতটা পেয়ে গেলাম, এবার সীমাস্তমান চাই। সীমাস্তমানের জন্য কি করব, আমি এই ইকুয়েশানের উভয় পাশে লিমিট নেব। কীভাবে লিখব, লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, আবার লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এবার এইটাকে অঙ্কতে বলা হয় ডিওয়াই ডিএক্স। এই পুরো ব্যাপারটাকে অঙ্কে ডিওয়াই ডিএক্স দ্বারা চিহ্নিত করা হয়। আর এটাকে আমরা এইভাবেও চিহ্নিত করি, ডেল এক্সটাকে জানো তো নিশ্চয়ই, যে ডেল এক্সটাকে এইচ ধরে নেওয়া হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো, মনে আছে। তো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, মানে ডেল এক্সের জায়গায় এইচ লিখলাম এফ এক্স বাই এইচ। তাহলে এই জিনিসটা আমরা ফাইনালি পেলাম। তাহলে ফাইনালি কী পেলাম, ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এই মানটা আমরা ফাইনালি পেলাম। এই যে ডিওয়াই ডিএক্স পেলাম, এইটাকে বলা হয় অবকলন গুণাঙ্ক বা অবকল গুণাঙ্ক বা অবকল সহগ বা অন্তর্কলজ, বা ইংলিশটা সবাই বলে ডেরিভেটিভ। এইটাই হলো অরিজিনালি ডেরিভেটিভের লোগো অর্থাৎ প্রতীক। এটা আরও অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যায় এই ডিওয়াই ডিএক্সকে। সেটা হলো ডিওয়াই ডিএক্সকে আরও অনেক রকমভাবে চিহ্নিত করা যায়। এইভাবে ডিডিএক্স অফ ওয়াই এইভাবে চিহ্নিত করা যায়, ডিডিএক্স ওয়াই জায়গায় এফ এক্স এভাবেও লেখা যায়, তবে তো সেক্ষেত্রে একটা ব্র্যাকেট দিতে হয়, এভাবেও লেখা যায়, এফ ড্যাশ এক্স এইভাবেও লেখা যায়, আবার ক্যাপিটাল ডি ওয়াই এভাবেও লেখা যায়, অনেক রকমভাবে লেখা যায়, আবার ওয়াই ড্যাশ এভাবেও লেখা যায়, বা ওয়াই ওয়ান প্রতীক দ্বারাও চিহ্নিত করা যায়। কাকে, এই ডিওয়াই ডিএক্সকে। তাহলে ভাবতে পারছো যে এত ডেরিভেটিভ, মানে ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ, একটু আগে বললাম ডেরিভেটিভ এতগুলো নোটেশান, এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা 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 এতগুলো নোটেশান তোমাদের বিভিন্ন বইতে তোমরা কিন্তু পাবে নোটেশানগুলো, ঠিক আছে।
তাহলে আমরা ফাইনালি কি পেলাম সেটা একটু জিস্ট করে একটু লিখে নিই। ফাইনালি কি পেলাম, অতএব এক্স বিন্দুতে মানে যে ব্যাপারটা পেলাম সেটাকে ভাষায় লিখছি। ফাইনালি আমরা কি পেলাম, অতএব এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই বা ওয়াইকে এফ এক্সও লেখা যায়, এফ এক্স অপেক্ষকের অবকল সহগ বা অবকল গুণাঙ্ক বা অন্তর্কলজ হবে ডিআই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই এইচ। তাহলে আমরা কিন্তু ফাইনালি আমরা এটাই পেলাম। ঠিক আছে, তাহলে এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াই এর বা এফ এক্স অপেক্ষকের অবকলন সহগ বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক বা অন্তর্কলজ বা ডেরিভেটিভ ইংলিশে যাকে বলে সেটা হবে ডিওয়াই ডিএক্স সমান এইটা। তাহলে ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স বা অন্তর্কলজ কী জিনিস সেটা জানলাম এবং পুরো প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করে একটা ফাইনাল ডিসিশান পেলাম এবং একটা সূত্র তৈরি করলাম। ঠিক আছে, একটা সূত্র তৈরি করলাম এবং ডেরিভেটিভ আমরা থিওরি পার্টটা মোটামুটিভাবে কমপ্লিট করলাম। আমরা যে ব্যাপারগুলো আজকে আমরা শিখলাম তার উপর একটা নোট রেডি করব, মানে মেন বিষয়গুলো একটু মনে রাখবো, মানে যা শিখলাম সে তা ছাড়াও আরও কিছু বিষয় একটু মনে রাখবো। নোট প্রথম 1 নম্বর পয়েন্ট করেছি, এবার 2, 3 করে চলতে থাকবে। 1 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছি, প্রথম যেটা শিখেছিলাম ডেল এক্স দ্বারা এক্স চলের বৃদ্ধি বোঝায়, এটা আমরা বুঝেছি। অনেকে এই ডেল এক্স মানে ভাবে যে ডেল গুণিত এক্স, এটা কিন্তু ভাবা চলবে না, এটা হয় না। ঠিক আছে, তাহলে ডেল এক্সকে ডেল গুণিত এক্স ভাববে না। ডেল এক্স মানে কি বলতো, যেমন আমাদের নাম আর পদবি হয় না, নামের পাশে পদবি থাকে, তেমনি ডেলের পাশে এক্স থাকে, তাদের মাঝখানে গুণ যোগ বিয়োগ কোনো কিছু না। ওকে, অনেকে চিহ্ন নেই মানে ভিতরে গুণ ভাবে, কিন্তু কোনোভাবে গুণ ভাবা চলবে না। আচ্ছা, এই স্বাধীন চল ডেল এক্সের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যখন এক্সের মান ধরো 5 থেকে বেড়ে 5.021 হবে, তখন তাদের বিয়োগফলটা ধনাত্মক আসবে। আবার যখন 5 থেকে কমে 4.5 হবে, তখন কিন্তু তাদের বিয়োগফলটা ঋণাত্মক আসবে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক 2 হতে পারে, কিন্তু কখনো 0 হতে পারে না। ওই জন্য ডেল এক্স নট ইকাল টু 0। তাহলে আমাদের নোটের প্রথম পয়েন্ট আমরা জানলাম। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট আমি লিখে নিলাম। তাহলে 2 নম্বর পয়েন্টেও একই, ডেল ওয়াই দ্বারা ওয়াই চলের বৃদ্ধি বোঝায়। ডেল ওয়াইকে ডেল গুণিত ওয়াই হবে না, আর ডেল ওয়াইয়ের মান ধনাত্মক ঋণাত্মক এবং 0 হতে পারে। যেমন ডেল এক্সের মান কখনো 0 হবে না, ডেল ওয়াইয়ের মান কিন্তু গ্রেটার দেন 0, মানে অঙ্কে, অর্থাৎ মানে অঙ্কে যদি আমি ব্যাখ্যা করি, ডেল ওয়াই গ্রেটার দেন 0, ডেল ওয়াই লেস দেন 0, ডেল ওয়াই ইকুয়াল 0 তিনটেই হতে পারে, গ্রেটার দেন লেস দেন 0 তিনটেই হতে পারে। তাহলে 2 নম্বর নোট আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব 3 নম্বর নোটে। এবার 3 নম্বর পয়েন্টটা আমি লিখে ফেললাম। 3 নম্বর পয়েন্টে কী বলেছে, 3 নম্বর পয়েন্টে দেখো নোটে, ডিডিএক্স হলো একটি প্রক্রিয়া, মানে এটা একটা অপারেটর। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ একটা অপারেটর, ইংলিশটা একটু লিখলাম না, অপারেটর বলে, অপারেশন বলে, যাই হোক লিখলাম না, জায়গা নেই আর। আর ওয়াইয়ের উপর এই অপারেটরটা আরোপিত হয়, ওয়াইয়ের উপর এই প্রক্রিয়াটা আরোপিত হয়ে আমরা ডিওয়াই ডিএক্সটা পাই। তাই অনেকে ডিওয়াই ডিএক্স বলতে ভাবে যে ডিওয়াই
বাই ডিএক্স বা ডিওয়াই ভাজিতক ডিএক্স এটা কিন্তু ভাবা চলবে না। ওই জন্য তোমরা কখনো ডিওয়াই বাই ডিএক্স বলবে না, তোমাদের ডিওয়াই ডিএক্স বলতে হবে। আচ্ছা কীভাবে পড়তে হবে এটা সেটা আমি একটু বলে দিই, এটা আমার মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের পয়েন্টে আমি সেটা লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার পরের পয়েন্টটা আমি লিখে নিয়েছি, 4 নম্বর পয়েন্টটা ডিডিএক্স যেটা বললাম যে লিখে দিই, ডিডিএক্সকে পড়বে এইভাবে ডিএক্স অফ ওয়াই, মানে এটাকে পড়ছো অনেকে পড়ে যে ডিওয়াই বাই ডিএক্স, একদম না, ওটা একদম প্রপারলি রং। তোমাকে এটা পড়তে হবে ডিএক্স অফ ওয়াই, বা অনেকে এটাকে পড়ে এইভাবে, এই দেখো ডিএক্স অফ এফএক্স, মানে ডিএক্স ডি বাই নয়, ডিএক্স মানে উপরে ডি নিচে ডিএক্স, ডিএক্স অফ এফএক্স, এটা ডিএক্স অফ ওয়াই, ঠিক আছে, ডিএক্স অফ ওয়াই বা ডিএক্স অফ এফএক্স, এইভাবে তোমাদের পড়তে হবে। এবার যাই 4 নম্বর পয়েন্টে। এবার 4 নম্বর পয়েন্টে 5 নম্বর পয়েন্টে চলে আসি। দেখো 5 নম্বর পয়েন্টে যেটা বলছে যে এক্স ইকালু এ বিন্দুতে, মানে এবার এক্সের মান তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, এক্স ইকালু এ বিন্দুতে ওয়াই ইকালু এফ এক্স অপেক্ষকের অবকলন সহগকে এফ ড্যাশ এ বা ডিএক্স অফ ওয়াই অ্যাট এক্স ইকালু এ, এইভাবে লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে পড়তে হয়তো অনেক কষ্ট করে, ডিএক্স অফ ওয়াই অ্যাট এক্স ইকাল টু এ দ্বারা চিহ্নিত করা হয়। এবং এটার মানে হলো এটা, এফ ড্যাশ এ মানে সমস্ত এক্সের জায়গায়, আগে আমরা কি শিখেছিলাম যে এফ ড্যাশ এক্স সমান, এটা এক্স হয়, এটা এক্স হয়, এবার এক্সের জায়গায় যেহেতু এক্স ইকাল এ বলে দিয়েছে সেই জন্য এক্সের জায়গায় এ বসিয়ে দিয়েছি, এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটা লেখা যায়। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টটা জানা, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রচুর লাগবে অঙ্ক করতে গিয়ে এই পয়েন্টটা। ওকে, এবার আমরা চলে যাই 6 নম্বর পয়েন্টে। দেখো এবার 6 নম্বর পয়েন্টে চলে আসি। দেখো 6 নম্বর পয়েন্টে যেটা বলবো, যেহেতু তোমার আগের পয়েন্টে তুমি শিখলে যে এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, তাহলে লিমিট চলে এসছে, তাহলে এফ ড্যাশ এ এর অস্তিত্ব কখন থাকবে, যদি এর লিমিট চলে এসছে মানে কি এর অস্তিত্ব থাকতে পারে নাও থাকতে পারে, তাহলে এফ ড্যাশ এ এর অস্তিত্ব থাকতে হলে তোমার লিমিট এইটার অস্তিত্ব থাকতে হবে। আবার লিমিট এইটার অস্তিত্ব থাকতে হলে এই লিমিট, দেখো যে কোনো লিমিটের অস্তিত্ব থাকার জন্য আমরা কী করি, প্লাস মাইনাস চেক করি, তো তাহলে এরও প্লাস মাইনাস তোমাকে চেক করতে হবে, মানে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইটা ও লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এটা এর অস্তিত্ব থাকতে হবে এবং এদেরকে সমান হতে হবে। তাহলে এটা লিমিটের কনসেপ্টে চলে এলাম, বলেছিলাম যে ডেরিভেটিভ বোঝার জন্য লিমিট প্রয়োজন, এই লিমিটে চলে এলাম। যেহেতু এফ ড্যাশ এ সমান লিমিট চলে এসছে, তাহলে এফ ড্যাশ এ যে অস্তিত্ব থাকবে তার কিন্তু কোনো মানে নেই, এইটার অস্তিত্ব থাকতে গেলে এই লিমিটের অস্তিত্ব থাকতে হবে, আবার এই লিমিটের অস্তিত্ব থাকতে গেলে এর আবার যে প্লাস এর আবার যে মাইনাস তাদের অস্তিত্ব থাকতে হবে এবং তাদের ভ্যালু ইকুয়াল হতে হবে। তাহলে আমরা সেটা 6 নম্বর পয়েন্টে আলোচনা করলাম। ঠিক আছে, এবার চলে যাব পরের পয়েন্টে। আচ্ছা এবার চলে যাচ্ছি পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্টে মানে তোমার 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর হলো যে এই যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, যেটা আমরা একটু আগে জানলাম, সেটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, সেটাকে এটার একটা নাম আছে, বলা হয় এক্স ইকালু এ বিন্দুতে ওয়াই ইকালু এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অন্তর্কলজ। ঠিক আছে, এই লিমিট এইচ টেন্স টু 0 প্লাসকে বলা হয় ডান পক্ষের অন্তর্কলজ। এটা আর অফ এইচ মানে আর মানে ক্যাপিটাল আর, রাইট হ্যান্ডের জন্য আর অফ এফ ড্যাশ এ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা ফাইনালি কী পেলাম, ফাইনালি পেলাম এই রেজাল্টটা, হেঁটে গেল এই রেজাল্টটা, আর অফ এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটার একটা নাম দিয়ে দেওয়া হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা আর অফ এফ ড্যাশ এ। অনুরূপে এ এল মানে লেফট হ্যান্ড আর ড্যাশ এ সমান 0 মাইনাস দিয়ে যেটা হবে সেটাকে লেফট হ্যান্ড ধরে নেওয়া হয়। ঠিক আছে, এটা ইংলিশে হলো, এটাকে রাইট হ্যান্ড লিমিট বলে, আর এটাকে ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড
ডেরিভেটিভ, আর আগেটা ছিল রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আমি ইংলিশটা লিখিনি, লাস্টটা লিখে দিলাম। এলটা এসে লেফট হ্যান্ড ডেরিভেটিভ থেকে, ঠিক আছে। তাহলে ওই যে দুটো প্লাস মাইনাস তাদের একটা নাম আছে, কিন্তু একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। যেমন লিমিটে ছিল রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, তেমনি ডেরিভেটিভ এলাও রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী জিনিস জানলাম, ঠিক আছে। এবার আমরা পরের পয়েন্ট, মানে এটাই আমার শেষ পয়েন্ট সম্ভবত। এবার লাস্ট পয়েন্টটা আমি লিখে দিলাম। লাস্ট একটা পয়েন্ট, সবগুলো পয়েন্ট একসঙ্গে তোমরা মনে রাখতে তো পারবে না, আস্তে আস্তে তোমাদের পড়ে মনে রাখতে হবে। লাস্ট পয়েন্টটা কি বললাম, যে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আমি কেন বের করলাম না, এক্স ইকালু এ বিন্দুতে ওয়াই ইকালু এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য অর্থাৎ ডিফারেন্সিয়েবল, এটা ইংলিশে দেখো ডিফারেন্সিয়েবল বা অন্তর্কলনযোগ্য হবে যদি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়। লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নয়, সরি, লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় তাহলে বলবে যে এক্স ইকালু এ বিন্দুতে ওয়াই ইকালু এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। তাহলে আমাদের আজকের আমরা 8খানা পয়েন্ট আমরা নোটের আন্ডারে শেষ করলাম এবং পুরো ডেরিভেটিভটা কী জিনিস সেটা সম্পূর্ণভাবে আমরা বোঝার চেষ্টা করলাম। পুরো থিওরি পার্টটাকে আমরা এখানেই শেষ করলাম। ওকে।